পাঠ করছি আজদাহা লেখনীতে সাবিলা সাবি পর্ব সংখ্যা 9। পিকিং ইউনিভার্সিটির ক্লাসরুমে আজকের সন্ধ্যাটা যেন এক ভিন্ন আবহাওয়া বয়ে এনেছে। পরিষ্কার সুবাদে ভার্সিটি বন্ধ, তবে ভার্সিটিতে কোচিং ক্লাস শুরু করা হয়েছে। প্রফেসর সিং ঝাং আজ জীববিজ্ঞানের এক অদ্ভুত রহস্যময় অধ্যায় নিয়ে আলোচনা করছেন। ড্রাগন নামের কিংবদন্তির প্রাণী। শীতল বাতাসের স্পর্শে শিক্ষার্থীরা যেন ড্রাগনের ইতিহাসে হারিয়ে যাচ্ছে। তাদের কল্পনায় পটে ভেসে উঠছে ভয়ঙ্কর কিন্তু একই সাথে মোহময় এক সত্তা। প্রফেসর তার গম্ভীর কণ্ঠে ব্যাখ্যা করতে শুরু করলো। ড্রাগন মহাকালের বুকে লিপিবদ্ধ এক প্রাচীন রহস্য। ইতিহাস বলেছে ড্রাগনটা ছিল এক বিশালাকার মনস্টার। 20 ফুটের বেশি দৈর্ঘ্য, শক্তিশালী পাখা এবং অগ্নি নিক্ষেপের ক্ষমতা ছিল তাদের বিশেষত্ব। তাদের আঁশ ছিল যেমন ধাতব শক্ত, তেমনি অলংকৃত। প্রতিটি আঁশে সূর্যের আলোক রশ্মি প্রতিফলিত হয়ে এক অদ্ভুত ভয়ঙ্কর সৌন্দর্যের বর্ণালী তৈরি করত। তারা বায়ু স্রোতের মতো উড়তে পারত, আর তাদের তীক্ষ্ণ নখের এবং দাঁত ছিল যেন শানিত তলোয়ার। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের আগুন। একবার কোনো শিকারকে লক্ষ্য করলে সে আগুন যেন তার আত্মাকেও পুড়িয়ে ফেলত। ফিওনা ক্লাসে বসে তার চোখ প্রফেসরের দিকে থাকলো, মন যেন ড্রাগনের ভয়াল ছায়ায় ঢেকে যাচ্ছে। তার মনের গহীনে এক ভয় জাগ্রত হয়। এমন এক প্রাণী যদি বাস্তবের সামনে এসে দাঁড়ায়, তাহলে কি তার সাহস থাকবে মুখোমুখি দাঁড়ানোর? ফিওনা চিন্তায় ভেসে আসে এক চিত্র। ড্রাগন যেন বিশাল ডানা মেলে তার সামনে দাঁড়িয়ে আছে, আগুনের ফুলকি ছড়াচ্ছে চারদিকে। ফিওনা নিজেই জানে সে আগুনে দগ্ধ হতে বসেছে। তার সারা শরীরে ভয় এক প্রবল কম্পন এনে দিচ্ছে। তার মনে প্রশ্ন জাগে, এই ড্রাগনরা নিশ্চয় মানুষ খেয়ে ফেলে। যদি আমি কখনো এমন কোনো মনস্টারের সামনে পড়ে, নিশ্চিতভাবে হার্ট অ্যাটাক করে মরে যাব। তার কল্পনা এই মুহূর্তের জন্য তাকে বাস্তবতার মাটিতে ফিরিয়ে আনে। ড্রাগনরা কেন বিলুপ্ত হলো? প্রফেসরের প্রশ্ন ফিওনাকে বাস্তবতায় ফিরিয়ে আনে। প্রফেসর গভীরভাবে উত্তর দেন, অনেকে বলে ড্রাগন মানুষের লোভ এবং ক্ষমতার চাপে হারিয়ে গেছে। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন তাদের শক্তি এতটাই প্রবল ছিল যে তাদের বাঁচিয়ে রাখা মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। তবে প্রকৃতপক্ষে ড্রাগনদের বিলুপ্তির কারণ আজও রহস্যের আড়ালে ঢাকা। ফিওনার শরীর শিরশির করে ওঠে, তবে ভেতরকার সন্দেহ আরো গভীর হয়। তাহলে ড্রাগন কি এখনো কোথাও আছে? যদি আমি একদিন সত্যিকারের ড্রাগনের সামনে পড়ি, তখন কি বেঁচে ফিরবো? ফিওনা আজ ক্লাস শেষ করে ভারী মেঘলা মনের সঙ্গে পিকিং ইউনিভার্সিটির সবুজ গলি ধরে একা একাই হাঁটছে। তার মনে আজ একটা অস্থিরতা কাজ করছে, যেন ড্রাগনের গোপন ইতিহাস তার চিন্তাধারার সাথে মিশে গেছে। সবকিছু যেন এক অনাকাঙ্ক্ষিত টানাপোড়েন। লিয়া ডরমেটারিতে ফিরে আছে অনেক আগেই, আর লিনের বিশেষ কাজ থাকায় সে বাড়িতে চলে গেছে। ফিওনা নিজের মধ্যে এক অজানা অস্বস্তি নিয়ে একাই হাঁটছে। ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ায় একজন। প্রথমে চমকে ওঠে ফিওনা, যেন মনে হচ্ছিল কারো উপস্থিতি আগে টের পায়নি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে চিনতে পারে সে। হাসপাতালে সে পরিচিত চেহারা, ডক্টর লিউ ঝানো, ওয়াং লিয়ের নাতি। ফিওনার চোখে অবাকের ছাপ পড়ে। আপনি এখানে? ফিওনার কণ্ঠে বিস্ময়। ডাক্তার লিউ ঝাং হালকা হেসে উত্তর দিল, হ্যাঁ, একটু এদিকে একটু যাচ্ছিলাম, হঠাৎ তোমার সাথে দেখা হলো, ভাবলাম একটু কথা বলি। ফিওনা কিঞ্চিত অপ্রস্তুত। আচ্ছা, মিস ঝাং কেমন আছেন? আজ সন্ধ্যায় ওনাকে দেখতে যাব ভাবছিলাম। ওনার আগের থেকে অনেকটাই সুস্থ। লিউ ঝান একটু থেমে বললে, তোমার কোনো আপত্তি না থাকলে বা সময় থাকলে চলো সামনের কফি শপে এক কাপ কফি খেয়ে নিই। ফিওনা মাথা, হঠাৎ জাসপারের কথা মনে পড়লো। আজ সন্ধ্যায় তার সঙ্গে ল্যাবে যাওয়ার কথা। সে তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে বলে, সরি মিস্টার লিউ, আজ না, অন্যদিন খাবো, প্রমিস করছি, অন্যদিন সময় দেব। আজকে একটু বিশেষ কাজ রয়েছে। লিউ ঝান ফিওনার মৃদু হাসিতে সমাধান পেয়ে বিদায় জানালেন। তবে ফিওনা লক্ষ্য করেন দূর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তাদের দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। শপের সামনে দাঁড়িয়ে থাকা সাদা গাড়ির কাচ ভেদ করে তাকিয়েছিল জাসপার। তার গভীর সবুজ চোখে শীতল রাগ জমা হচ্ছে।
মনে মনে জাসপার নিজেকে বলল, এই হিউম্যানটা আবার কি ফিওনার বয়ফ্রেন্ড নাকি? কেন এত কাছাকাছি? এসব হিউম্যানদের মধ্যে কেবল আবেগ আর আবেগ। জাসপার পুনরায় নিজের মনে প্রান্তর থেকে পর্যবেক্ষণ করতে থাকে, এক ধরনের ঠান্ডা বিচক্ষণতা বিশ্লেষণাত্মক ভাব নিয়ে। হিউম্যানরা কতটা নির্বোধ, তারা বিশ্বাস করে যে তারা সবকিছু বুঝতে পারে। এদিকে ফিওনা নিজের পথ ধরে এগিয়ে যায়, অজান্তে সে রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। ফিওনা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়, তার চোখে ধরা পড়ে সামনে দাঁড়িয়ে থাকা সাদা রঙের গাড়িটি, যা তার জন্য একদমই অপরিচিত নয়। গাড়িটির শীতল মসৃণ শরীর যেন আকাশে ঝুলে থাকা সাদা মেঘের মতো। ফিওনার মতে কোনো সন্দেহ থাকে না, এটাই জাসপারের গাড়ি। মুহূর্তে তার চিন্তাগুলো একত্রিত হয়, তার পদক্ষেপ দ্রুত হয়ে যায়। সে অনির্দিষ্ট কিছু আবিষ্কার করতে চলেছে। গাড়ির জানালার সামনে এসে দাঁড়াতে গাড়ির দরজা যেন জাদুকরীভাবে খুলে যায়। জাসপার ভেতরে অপেক্ষমান, সে সময়ে কোনো সীমা নেই তার জন্য। ফিওনা এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে পড়ে, তার মনে কৌতূহলের ঢেউ। কতক্ষণ ধরে এসেছেন? ফিওনার কণ্ঠে এক ধরনের অস্থিরতা, যেন সে তার চিন্তার স্রোত থামাতে পারছে না। জাসপার তার দৃষ্টি এক নিমেষে শক্ত করে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, ছেলেটা কে ছিল? ফিওনা হকচকিয়ে যায়, কিন্তু দ্রুত উত্তর দেয়, ওহ, উনি তো আমার গ্র্যান্ডপা চেন-শিং এর পার্টনার, গ্র্যান্ডসন, ডক্টর লিউ ঝান। মিস্টার ঝাং যে হাসপাতালে ভর্তি, উনি তার চিকিৎসা করছেন। জাসপার নীরবে থাকে, তার ঠোঁটের কোণে হালকা এক অবজ্ঞার রেখা। কোনো শব্দ না করে গাড়ির ইঞ্জিনে জীবন সঞ্চার করে সে, তার চোখের সামনে রাস্তার দিকে স্থির। ফিওনা বুঝতে পারে না কি ঘটেছে, কিন্তু তার মনে হয় যেন কিছু একটা অনিশ্চিতভাবে বদলে যাচ্ছে। ফিওনা অবাক, প্রশ্ন করে, তার মানে আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? জাসপার ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি দেয়, তার কণ্ঠে এক শীতল দৃঢ়তা ভেসে আসে। আমি কারোর জন্য অপেক্ষা করি না ফিওনা, সময় উল্টো আমার জন্য অপেক্ষা করে। ফিওনার হৃদয় তখনও বিড়বিড় করছে, তার চোখে অদ্ভুত এক বিস্ময়। জাসপার যেন ধীরে ধীরে তার মনে জড়িয়ে পড়া প্রশ্নগুলো আরো গভীরে ঠেলে দিচ্ছে। তবে তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস, যা ফিওনাকে আরো বিভ্রান্ত করে। গাড়ির মসৃণভাবে এসে থামে ফিওনার বাড়ির সামনে। রাতের আলোর নিচে সাদা দেয়ালগুলো যেন আরো স্ফটিকের মতো ঝকঝক করছে। ফিওনা গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখে তার বাড়ির চেনা চেহারা, কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জাসপার কিভাবে তার বাড়ির ঠিকানা জানলো? এইবার তো ফিওনা তাকে বলেনি। তার কপালে একটুখানি ভাঁজ পড়ে, সে চিন্তায় ডুবে থাকে, কিন্তু জাসপার যেন তার প্রতিটি চিন্তাকে সহজে পড়ে ফেলতে পারে। তার মুখে এক ধরনের প্রশান্তি, কিন্তু সেই প্রশান্তির আড়ালে এক নিখুঁত শীতলতা। ভাবছো কিভাবে তোমার ঠিকানা জানলাম, তাই না? জাসপারের ঠোঁটের কোণে এক হালকা হাসি নিয়ে বলে ওঠে, তার কণ্ঠে অদ্ভুত এক আত্মবিশ্বাসের ধারা, যেন পৃথিবীর সবকিছুই যেন নখদর্পণে। মিস ফিওনা, আমি এখনো ল্যাব তৈরির কাজে এসেছি। চীনের প্রতিটি বড় বিজ্ঞানীর নামই আমার মুখস্থ, আর মিস্টার চেন-শিং এর মতো বিখ্যাত বিজ্ঞানীর বাড়ি চিনব না তা কখনো হয়? ফিওনা একটু হেসে ফেলে, মৃদু হলেও সে হাসিতে কিছুটা অস্বস্তি মিশে থাকে। আপনি সবই জানেন, তাই না? ফিওনা যেন একটু দ্বিধায় বলল, সবকিছুই যেন আপনার জানা? সবকিছু নয়, জাসপার তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু কিছু জিনিসের জন্য আমার অপেক্ষা করতে হয়। ফিওনা তার কথার অর্থ পুরোপুরি বুঝল না, তবে মনে হয় এই লোকটা যেন প্রতিটি মুহূর্তে বাধার মতো কিছু রেখে যাচ্ছে। জাসপার হঠাৎ প্রশ্ন করে, আচ্ছা, বাড়িতে এই মুহূর্তে কে কে আছে? জাসপার তার দিকে এক পলক তাকিয়ে থাকে, যেন সে উত্তরটি আগেই থেকে জানে। ফিওনার উত্তর আগেই তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। কেউ নেই বললাম না? ফিওনা একটু হাসি নিয়ে বলে, গ্র্যান্ডপা লন্ডনে আর মিস ঝাং হাসপাতালে। আমার সোজা ল্যাবে প্রবেশ করব।
এতে কোনো সমস্যা হবে না। জাসপার তখন আর কোনো কথা না বলে ফিওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তার চোখের ভেতরে ফিওনার সমস্ত কথা লুকানো। তার চোখে এক গভীরতা যা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সে কেবল বলে, চলো, সময় করার কোনো মানেই হয় না। ফিওনা তারপর দ্রুত সামনের পথ ধরে এগিয়ে যায়, আর জাসপার তার পেছনে সঙ্গ দেয়। তাদের দুজনের গন্তব্য একটা, মিস্টার চেনসিং-এর সেই গোপন ল্যাবের সামনে এসে দাঁড়ালো দুজন। ফিওনা দ্রুততার সাথে কিপ্যাড পাসকোড টাইপ করল। মুহূর্তের মধ্যে স্বয়ংক্রিয় দরজাটি এক মৃদু শব্দে খুলে গেল, যেন ওরা অপেক্ষায় ছিল। ফিওনা এবং জাসপার একসাথে ধীরে ধীরে ল্যাবে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই ফিওনার চোখের সামনে ধরা পড়ল তার পরিচিত সেই বিশাল রুম। সাদা দেয়ালগুলো থেকে প্রতিফলিত আলো গোটা পরিবেশটাকে এক ধরনের উজ্জ্বলতায় মোলায়েম আভা দিয়েছে। চারপাশটা সারি সারি দাঁড়িয়ে থাকা বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রতিটি যন্ত্র, প্রতিটি মেশিন নিখুঁতভাবে সাজানো, যেন এখানে এক মুহূর্তের জন্য বিশৃঙ্খলা ছিল না। এটা হলো মাইক্রোসেল ডিরেক্টর। ফিওনা একটার পর একটা যন্ত্রের দিকে ইঙ্গিত করতে থাকে। এটা দিয়ে কোষের পরিবর্তন দেখা যায়, আর এটা হলো জেনেটিক এনহ্যান্সার, যা মূলত প্রাণীর ডিএনএ পরীক্ষার জন্য তৈরি। ফিওনার প্রতিটি কথায় জাসপার তার পাশে পায়চারি করে। তার হাত একের পর এক যন্ত্রের উপর দিয়ে যায়, যেন সে প্রতিটি বস্তুকে স্পর্শ করে দেখতে চায়। সে দেখে প্রতিটি যন্ত্র নতুনের মতো ঝকঝক করছে, পরিষ্কার আর গোছানো, ঠিক যেন কিছুদিন আগে সে ধ্বংসযজ্ঞের কোনো চিহ্ন নেই। জাসপারের ঠোঁটে এক বিদ্রূপাত্মক হাসি ফুটে ওঠে। সে স্মরণ করে সেদিনকার প্রথম প্রলয়, যখন তার অগ্নিদৃষ্টিতে এই গোটা ল্যাব ছাই হয়ে গিয়েছিল, যন্ত্রপাতি পুড়ে কাঁচ ভেঙে তছনছ হয়ে গিয়েছিল, আর আজ আবার সেই সব কিছু যেন নতুন করে গোছানো। হাসি চাপতে পারল না জাসপার, ঠোঁটের কোণে বিদ্যুৎ জমে উঠল। সবকিছু কেমন পরিষ্কার, সুন্দরভাবে গোছানো হয়েছে। তার কণ্ঠে হালকা তাচ্ছিল্যের আভাস। এই ল্যাব তো সেদিনকার কিয়ৎক্ষণের মধ্যে তছনছ হয়ে গিয়েছিল, এখন যেন একদম নতুন। খুবই দক্ষতা দেখিয়েছে তারা। ফিওনা তার দিকে কৌতূহলী চোখে তাকায়। আপনি কি কিছু বললেন? কিছু না, মিস। শুধু ভাবছি, মানুষের জিনিস মেরামত করতে খুবই দক্ষ, কিন্তু সম্পর্ক মেরামতের সময় তারা তেমন সফল হয় না। তার কণ্ঠের শীতলতা ফিওনার মনে এক কৌতূহল তৈরি করে, কিন্তু সে কিছু জিজ্ঞেস না করে একপাশে সরে দাঁড়ায়। জাসপার চারপাশটা আবার একবার ভালো করে পর্যবেক্ষণ করে। তার চোখ ঝকঝক করে ওঠে ল্যাবের নিখুঁত বিন্যাস দেখে। প্রতিটি যন্ত্রপাতির জন্য একদম সঠিক জায়গায় সাজানো, কোনো কিছু অসম্পূর্ণ নাই। তার ঠোঁটের কোণে একটুখানি তৃপ্তির হাসি খেলে গেল। আমার ল্যাবটা ঠিক এমনভাবে তৈরি করব। মিস চেনসিং-এর রুচি খুবই উন্নত, এরকম প্রশংসার সুরে বলে উঠল জাসপার। ফিওনা তার দিকে এক নজর তাকিয়ে বলে, হ্যাঁ, গ্র্যান্ডপা সত্যিই খুব খুঁতখুঁতে। প্রতিটি ছোট বিষয়ে তার অগাধ মনোযোগ। এবার তার দৃষ্টি হঠাৎ পড়ে পাশে সেই গোপন কক্ষের দিকে। সেটি যেখানে আছে, ঠিক তার পেছনে জমে থাকা রহস্যের বাতাস। দৃষ্টির ইঙ্গিত বুঝতে পেরে জাসপার পায়চারি করতে করতে দরজার কাছে এসে দাঁড়ায়। হালকা গম্ভীর কণ্ঠে বলে, আচ্ছা ফিওনা, এটা কি রুম? ফিওনার কণ্ঠে যেন একটু কম্পিত হয়। এটা সিক্রেট রুম। এখানে গ্র্যান্ডপার ওয়াংলি কোনো এক গোপন প্রকল্পের কাজ করছে। এখানে কেউ প্রবেশ করতে পারে না বিশেষ অনুমতি ছাড়া। জাসপার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, মুখে এক অদ্ভুত হাসির ছায়া খেলে যায়, যেন সে এরই মধ্যে একটি চিন্তায় ভেবেছে। তাহলে তো আমার ল্যাবে এমন একটা সিক্রেট রুম তৈরি করতে হবে। এই ধারণাটা বেশ আকর্ষণীয়। জাসপার এবার নিজের চল শক্ত করে বলে উঠল, আচ্ছা, এই রুমে প্রবেশ করে দেখা যাক এখানে কি কি রাখা আছে। এটা তো দেখে নেওয়া উচিত। ফিওনা দ্রুত মাথা নেড়ে বলল, না, এটা তো নিষিদ্ধ। গ্র্যান্ডপার অনুমতি ছাড়া কাউকে এখানে ঢুকতে দেন না, আমাকেও না। জাসপার তার গাঢ় চোখে এক ঝলক বিদ্রূপের হাসি আনল। ফিওনা, তুমি এতটাই বোকা যে এই পৃথিবীতে যা কিছু নিষিদ্ধ তা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তার কথার মধ্যে ছিল এক ধরনের তীক্ষ্ণতা, যা ফিওনার বুকের গভীরে কম্পন তুলল। ফিওনা একটু থেমে নিঃশ্বাস নিয়ে জাসপারের দিকে ফিরে বলল, আমি এই রুমের পাসকোড জানি না। তার কণ্ঠে এক ধরনের হতাশার সুর ছিল।
সে সে নিজেই এই অজানা দ্বারের পেছনে হতাশা হয়েছে। জ্যাসপার তাকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, যেন ফিওনার মনের গভীরের কথা সে পড়ে ফেলছে। তার ভ্রু একটু কুঁচকে গেল, তবে সেটা কিছুটা বিদ্রূপের মিশ্রণ। তুমি চাইলেও গ্র্যান্ডপা তোমায় এই রুমে ঢোকার অনুমতি দেয়নি? সে শান্ত গলায় প্রশ্ন করল। ফিওনা একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, মাঝে মাঝে এই রুমে থেকে অদ্ভুত শব্দ আসে। আমার মনে হয়েছে এখানে কিছু আছে, কিন্তু গ্র্যান্ডপা কখনো আমায় কিছু বলেনি। আমারও ইচ্ছে হয় ভিতরে কি লুকিয়ে আছে তা দেখার। জ্যাসপার ঠোঁটে সে বিদ্রূপের হাসি আরও গভীর হয়ে উঠল। অদ্ভুত শব্দ বলছো? হয়তো কিছু এমন লুকিয়ে আছে যা তোমার কল্পনার বাইরে, অথবা এমন কিছু সত্যি যা ভয়ঙ্কর। তার গলা স্বরে একটা অন্ধকার শিহরণ ছিল, যা ফিওনার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সায়েন্টিস্টরা সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে ফিওনা, বিশেষত যখন সেটা বিপজ্জনক। জ্যাসপার এবার দরজার প্যানেলের দিকে তাকে নিজের চোয়াল শক্ত করে। তার মনে হচ্ছে এটা জানার সময় হয়ে গেছে। ফিওনা মনে ভয়ে মিশ্রিত কৌতূহল দানা বাঁধল। জ্যাসপার ফিওনার দিকে এরকম অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার গভীর চোখগুলোতে সন্দেহের আভা। মেইন দরজার পাসওয়ার্ড জানার এটার জানো না? কিভাবে সম্ভব ফিওনা? তার কণ্ঠে অবিশ্বাসের স্পষ্ট। ফিওনা একটু পিছিয়ে গিয়ে মাথা নিচু করে বলল, আমি সত্যি জানি। গ্র্যান্ডপা কখনো এই রুমের পাসওয়ার্ড আমাকে বলেনি। জ্যাসপারের ঠোঁটের কোনো বিদ্রূপের ছাপ ফুটে ওঠে। তার চোখে মৃদু অস্বস্তির ঝলক, যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না ফিওনার এমন গুরুত্বপূর্ণ তথ্য জানে না। কিন্তু তার চোখ দুটো হঠাৎ চকচক করে ওঠে, যেন সে কোনো কৌশল বের করেছে। এটা তো বায়োমেট্রিক্যাল পদ্ধতি। তোমার আঙুল রাখো ডিসপ্লেতে। তার কণ্ঠে এক ধরনের কর্তৃত্ব। ফিওনা চোখ বড় বড় হয়ে যায়। না না, সে দ্রুত বলল, পেছনে সরে যায়। গ্র্যান্ডপার কাছে এটা সিক্রেট অ্যালার্ট থাকতে পারে। যদি আমার আঙুলের ছোঁয়া পড়ে, সিগন্যাল সরাসরি তার কাছে যেতে পারে। আমি জানি না তিনি কি ব্যবস্থা রেখেছেন। জ্যাসপারের মুখের হাসি মিলে যায়, তার ভ্রু কুঁচকে যায়। এই ধরনের ধৈর্যহীনতা তার চোখে ফুটে ওঠে। তুমি কি সত্যিই এতটাই বোকা, নাকি বোকা বানাচ্ছ আমাকে? তুমি কি জানো না এই রুমের মধ্যে কী ধরনের তথ্য লুকানো থাকতে পারে? ফিওনার বুকের মধ্যে শিরশির উত্তেজনা ভর করে, কিন্তু সে এক ধরনের দ্বিধায় ভুগছে। আমি জানি না জ্যাসপার। গ্র্যান্ডপা আমাকে নিষেধ করেছিলেন। আমি তার বিশ্বাস ভাঙতে চাই না। জ্যাসপার এবার এক পা সামনে এগিয়ে এসে ধীরে ধীরে তার মুখের কাছে এসে বলে, বিশ্বাস? এই পৃথিবীতে একটাই নিয়ম কাজ করে ফিওনা, আর তা হলো ক্ষমতা। তুমি যদি দুর্বল হও তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না, আর যদি শক্তিশালী হও তাহলে কাউকে বিশ্বাস করতে হবে না। এখন তুমি যা করছো তা হচ্ছে তোমার দুর্বলতা দেখানো। ফিওনা স্তব্ধ হয়ে দাঁড়ায়। তার মনের ভেতর এক ধরনের উত্তেজনা আর শঙ্কার তীব্রতা বেড়ে যায়। ফিওনার নীরবতা দেখে জ্যাসপার চোয়াল তীব্রভাবে শক্ত হয়ে উঠল, যেন তার ভেতরে জমে থাকা ক্রোধ এখনো আর সামলানো যাচ্ছে না। তার তীক্ষ্ণ অলিভ গ্রিন চোখের চারপাশে রক্তিম আভায় আচ্ছন্ন। সে চোখের গভীরে যেন তাণ্ডবের আগুন ঝলসে উঠছে। তার নাকের ডগা লাল হয়ে উঠেছে। তার মুখে সেই সাধারণ সৌন্দর্য আর এখন কেন পৈশাচিক রূপ ধারণ করছে। সে এক মুহূর্ত দেরি না করে কড়া স্বরে বললে, ফিওনা, আমি বলছি তোমাকে, এই দরজা খোলো এখনই। ফিওনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে যায়, যেন জ্যাসপারের আচরণে সে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেছে। জ্যাসপারকে এমন অবস্থা দেখেছি সে কখনো দেখেনি। এই ঠান্ডা দৃঢ়প্রতিজ্ঞ মানুষটা এভাবে কি করে তার ওপর এত রেগে যায়? তার অবাক দৃষ্টি এখন জ্যাসপারের ওপর স্থির হয়ে যায়। কোনো সাড়া না পেয়ে জ্যাসপার এক মুহূর্ত দেরি না করে ফিওনার হাত শক্ত করে চেপে ধরে। হঠাৎ করে এক প্রবল টানে তাকে দরজার ডিসপ্লের সামনে নিয়ে গেল, যেন কোনো দুর্বল পুতুলকে টেনে নিয়ে আনা হচ্ছে। ফিওনার মুখে যন্ত্রণার ছাপ ফুটে ওঠে, কিন্তু জ্যাসপারের মুখে কোনো দয়া বা অনুশোচনা নেই। ছাড়ুন আমাকে জ্যাসপার, আমার লাগছে। ফিওনার কণ্ঠে ব্যথা ফুটে উঠল, কিন্তু তাতে কোনো কাজ হয় না। জ্যাসপার জোরে করে ফিওনার বুড়ো আঙুলটা ডিসপ্লেতে চেপে ধরল। প্রথমে ডান হাত, অতঃপর বাম হাত, কিন্তু প্রত্যেকবারই ডিসপ্লেতে ভেসে উঠল একটাই বার্তা, পাসওয়ার্ড ডিনাইড। সে বার্তা দেখে জ্যাসপারের চোয়াল আরও কঠোর হয়ে ওঠে। তার মুখের ভেতর যেন ক্রোধের ঢেউ আছড়ে পড়ে। ফিওনা হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শক্তি এতটাই
কম যে জ্যাসপার হাতে বন্দী হয়ে যায়। ছাড়ুন আমাকে জ্যাসপার, বলছি, আমার খুব লাগছে। ফিওনার কণ্ঠে কাতরতা স্পষ্ট। জ্যাসপার থেমে যায়। তার অগ্নিদৃষ্টিতে তাকায় ফিওনার দিকে। তার চোখে চারপাশের রক্তাভ আলো যেন জ্বলছে। আর সে ক্রোধে এতটাই তীব্র হয়ে উঠেছে যে তার সামনের মানুষকে যেন গিলে ফেলতে পারে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে জ্যাসপার। ধীরে ধীরে ফিওনার হাত ছেড়ে দিল, কিন্তু তার মুখে সে রাগ আর ভেতরের উত্তেজনা এখন স্পষ্ট। ফিওনা হাতে ধরে একটু দূরে সরে গেল। তার হৃদয় দ্রুত বেগে ধুকপুক করছে। জ্যাসপারের অচেনা রূপ যেন তার স্তব্ধ করে দিয়েছে। ফিওনার কণ্ঠে রাগে কাঁপছিল। তীক্ষ্ণতায় ভরা প্রশ্ন তার ঠোঁটের কোণে ঝরল। আপনার সাহস কিভাবে আমার সাথে এমন ব্যবহার করার? আপনার আসল উদ্দেশ্য কি? কে আপনি? জ্যাসপার ঠোঁটে এক বিদ্রূপের হাসি ফুটে উঠল। তার চোখে যেন একরকম দম্ভ ঝলসে ওঠে। বোকা মানবী, সে মৃদু হেসে উত্তর করে, তুমি সত্যি বুঝতে পারো না, তাই না? আমি বুঝেছি। তোমার সাথে এভাবে কিছু হবে না। তবে তোমার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই হবে। তার কণ্ঠে শীতলতা ফুটে ওঠে, যেন এক অজানা শক্তির ছায়া ফিওনার চারপাশে নামতে শুরু করেছে। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। তার আগে তোমায় আমার আসল পরিচয়টা দিয়ে দিই। দেখবে আমার আসল রূপ। তার কণ্ঠে ছিল হুমকি, কিন্তু সেই হুমকির মাঝে ছিল এক তীব্র কৌতূহলের সুর। তুমি কি ঠিক থাকতে পারবে? যদি নিজেকে ভালো চাও তাহলে এখন বলো। সিক্রেট রুমের দরজা, কেমিক্যাল প্রতিরোধ করার উপায় কি? ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। তার সারা শরীরে আতঙ্কে জমে গেল। কিন্তু সে মুখে শক্ত করে জবাব দিল, আমি কিছু জানি না। প্লিজ আমাকে এখান থেকে বেরিয়ে যান। জ্যাসপার মুখে এক মুহূর্তের জন্য পাথরের মতো কঠিন হয়ে গেল। তার চোখ যেন আগুনের ঝলকানি ফুটে উঠল। ঠিক আছে, সে শীতল গলায় বলল, তাহলে দেখো আমি কি করতে পারি। ফিওনা ভয় এবং বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। যখন সে দেখল জ্যাসপারের সারা শরীরে যেন এক অদ্ভুত শক্তির ঢেউ আচ্ছন্ন হয়ে যাচ্ছে, তার গায়ের রং পাল্টাতে শুরু করলো। তার এক প্রবল শক্তির ঝড় তুলে যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। তার পেশিগুলো ফুলে উঠল। তার চোখের রং বদলে এক তীব্র লালাভ আভায় পরিণত হলো। তার শরীরের প্রতিটি অংশে এক অমানবিক পরিবর্তন ঘটতে শুরু করলো। তাকে আর মানুষ বলা যায় না। সে এক প্রাচীন ভয়ঙ্কর ড্রাগনের রূপ ধারণ করেছে। শূন্য পা থেকে মাথা পর্যন্ত যেন আতঙ্কে ছড়িয়ে গেল। সে ধীরে ধীরে পেছাতে লাগলো, কিন্তু তার চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য থেকে চোখ সরাতে পারল না। জ্যাসপার এখন সম্পূর্ণরূপে ড্রাগন হয়ে গেছে। তার লম্বা ডানা দুটো ছড়িয়ে আছে মাথার মুকুটের মতো। মাথা সেই বিশাল সোয়াল এবং তার দেহের চারপাশে ঘুরে বেড়ানো আগুনের শিখা। এসবই ছিল এমন কিছু যা ফিওনার কল্পনাতে আসেনি। এবার বুঝলে তুমি কার সাথে কথা বলছো? জ্যাসপার ড্রাগনের মতো গম্ভীর কণ্ঠে, ভয়ানক কণ্ঠে ফিওনার কানে প্রবেশ করলো। তুমি বেছে নাও ফিওনা, দরজা খুলবে নাকি আমার আসল শক্তির স্বাদ পাবে। মুহূর্তের মধ্যে ফিওনার শরীর অসাড় হয়ে গেল। বিশাল চেহারার ড্রাগন, সে উচ্চতা 20 ফুট, আর তার সামনে দাঁড়িয়ে ছিল এক প্রাচীন জীবনের ইম্বডিমেন্ট। তার বিশাল ডানা ছড়িয়ে আছে, সেগুলো যেন আকাশের অংশ। সবুজ রঙের শরীর যেন অরণ্যের গহনে লুকিয়ে থাকা গাছের রঙকে ধূসরিত করছে। চোখ দুটি অলিভ গ্রিন, মর্মান্তিকভাবে উজ্জ্বল, যেন অন্ধকারে দীপ্তিময় উজ্জ্বলতা আর অশুভ দিক। লেজটি সাপের মতো সরু এবং ক্ষিপ্র। ধারালো নখগুলো শত্রুর জন্য একটি ভয়ঙ্কর প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ল্যাবটি বিশাল এবং উচ্চতার কারণে সেখানে তার নিজস্ব রূপ ফিরে আসে। জ্যাসপারের জন্য তেমন সমস্যা হয়নি। জ্যাসপারের ড্রাগন রূপের বিশালতা তার মর্মভেদী বাস্তবতার অভিজ্ঞতা এনে দিল, যা ফিওনার মনকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলে। ভয়ে এক শীতল ঢেউ তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। কিভাবে সম্ভব? এমন কিছু কি সত্যি? জ্যাসপার গভীর কণ্ঠে ফিওনার কানে বেজে উঠল, তুমি কি বুঝতে পারছো ফিওনা? আমি আর তোমার পরিচিত জ্যাসপার না। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি ড্রাগন প্রিন্সেস জ্যাসপার অরিজিন। ফিওনার মনে হচ্ছিল যেন সবকিছু থেমে গেছে। তার মনে শুধুই একটাই চিন্তা ভার
ভরে গেছে। এই অদ্ভুত প্রাণী যে রূপে এখন সে তাকিয়ে আছে, তার পেছনে কি রহস্য আছে। ভয়ের কারণে সে হাত পা স্থির হয়ে গেল, সারা শরীর যেন বরফ হয়ে গেল। তার জ্ঞান কিছুটা অন্ধকারে চলে যেতে লাগলো। না, সে মনে মনে চিৎকার করতে চাচ্ছিল, কিন্তু কিছুই বলতে পারল না। শেষ পর্যন্ত তার চোখের সামনে সবকিছু কালো হয়ে গেল আর সে জ্ঞান হারালো। জ্যাসপার এখন একটি ড্রাগন রূপ ধারণ করে। তার শক্তি এবং প্রতিশ্রুতি নিয়ে সেই গোপন রুমের দিকে তাকালো। ফিওনার অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে জ্যাসপার ধীরে ধীরে নিজের মানব রূপে ফিরে আসে। তার শক্তিশালী ড্রাগনের চেহারা উজ্জ্বলতা ম্লান হয়ে যায় আর বদলে আসে একটি পরিচিত কিন্তু চেহারা সৌন্দর্যের তীব্র বিরক্তির ছাপ। সেই নিঃশ্বাস ফেলে বলে ওঠে, এই মানবজাতি কেন এত দুর্বল? তাদের সুরক্ষিত রাখতে সক্ষম এমনকি একজনেরও শক্তি নেই। দরজার পাশে দাঁড়িয়ে সে ফিওনার দেহের দিকে তাকায়। হতাশা এবং তাচ্ছিল্যের এক অদ্ভুত মিশ্রণ তার চোখে। কিভাবে সম্ভব? তোমাদের জ্ঞান, তোমাদের সমৃদ্ধি, এগুলো কিসের কাজ যদি এমন সামান্য ভয়ে তোমরা অজ্ঞান হয়ে যাও? অর্থহীনভাবে মাথা ঝাঁকিয়ে দেয়। সে ভাবছিল মানব জাতির শক্তির খোঁজে এসে কিছু আলোকিত দৃষ্টি পাবে, কিন্তু এখানে এসে তার প্রত্যাশার বিপরীত প্রান্ত ঠেকে গেছে। তবে অপেক্ষা করো, সে অদ্ভুত এক হাসি মুখে এনে বলে, এটা তো কেবল শুরু, আমি তোমার জন্য আরও চ্যালেঞ্জ নিয়ে আসবো। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার কাঁধে তুলে নেয়, তার শক্তিশালী বাহু ঘিরে ধরে থাকে অপার বিশ্বাসের আবেগ। ফিওনা মাথাটা ঝুঁকে আছে, অজ্ঞান অবসন্নতা তার মুখে হবে। তার দীর্ঘ বাদামি চুলগুলো জ্যাসপারের পিঠে ঝুলে পড়ে, যেন এক ধরনের কোমল আচ্ছাদন হিসেবে তাকে রক্ষা করছে। ল্যাবের রহস্যময় পরিবেশে জ্যাসপার মনোযোগ দিয়ে গাঢ় সংকল্পের দিকে ফিরিয়ে নেয়। সে এক পাশে একটি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায়, দ্রুত কয়েকটি কিপ্যাড আঙুল চালাতে শুরু করে। তার প্রতি অঙ্গভঙ্গি যেন একটি সংকেত বহন করে, অতীত এবং বর্তমানের মাঝে একটি সংযোগ স্থাপন করতে। মিৎচেন সে টাইপ করতে থাকে, প্রতিটি অক্ষরে যেন ভবিষ্যতের পাণ্ডুলিপি রচনা করে। আমি আপনার আদরের নাতনি এলিসান ফিওনাকে আমার সাথে করে নিয়ে যাওয়া হলো। এথিরিনকে যেদিন মুক্তি করবেন সেদিন আবার নিজের একমাত্র নাতিকে দেখতে পাবেন। আর যদি এথিরিয়নের আর বিন্দুমাত্র ক্ষতি হয়, তাহলে ফিওনাকে কি অবসাদ হবে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। সর্বশেষ আমার ইমেল আইডি দিয়ে গেলাম, আমার সাথে যোগাযোগ করবেন। ল্যাবের সাইফার এবং সিক্রেটরের মাঝে জ্যাসপার তার কাজ সম্পন্ন করে লিখিত বার্তা শেষে সে নিশ্চিত করে যে প্রয়োজন হলে সবকিছু উল্টে দেওয়ার জন্য প্রস্তুত। এই লড়াইয়ের মাঝে ফিওনা তার বাহুতে বয়ে নিয়ে চলা যেন তার এক অঙ্গ। সে চায় মিস্টার সেনের নিকট সে বার্তাটি পৌঁছে দেয়, একটি গোপন অভিযান, সেখানে সত্য এবং শক্তির মাঝে সংঘর্ষ হবে। এইভাবে জ্যাসপার তার ল্যাবের অন্ধকারের কোণে ফিওনার কাঁধে নিয়ে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে সে আর একটা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জ্যাসপার ফিওনাকে কাঁধে নিয়ে ল্যাবের প্রবেশদ্বারে অতিক্রম করে। তার পা যেন একান্ত হয়ে গেছে অন্ধকার জগতে, যেখানে বিজ্ঞান এবং রহস্যের অবিরাম তাপ আবহাওয়ার মতো ঘিরে রেখেছে। চাঁদের আলো ফোটাতে ব্যর্থ, তবে তার ভেতরে ধূসর সমুদ্রের অন্তহীন গোপনীয়তা আবিষ্কারের সংকল্প দৃঢ়। ফিওনাকে পাজা করে তুলে জ্যাসপার শক্তি তার রক্তনালীতে রক্তের মতো প্রবাহিত হয়। অজ্ঞান অবস্থায় ফিওনার দেহটি পেশি শক্তির অভাব ভোগ করছে, অথচ তার সৌন্দর্য যেন সেই ঘরনার আলো। জ্যাসপার ফিওনাকে গাড়ির আসনে বসিয়ে রাখে, তার কোমল মুখটি যেন এক শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। যখন সে ড্রাইভিং সিটে বসে, তার অলিভ গ্রিন চোখে অভিব্যক্তি যেন এক অন্তর্গত যুদ্ধের সাক্ষী। সে ফিওনাকে কয়েক মুহূর্তের জন্য নিবিড়ভাবে দেখে, যেন সময় থেমে গেছে। তার গাঢ় চিন্তাভাবনায় জ্যাসপার বুঝতে পারে ফিওনার জীবন এখন তার হাতে, আর এথিরিনের মুক্তি ফিওনার
হাতে। গাড়ি স্টার্ট দেওয়ার জন্য জ্যাসপার একটি গভীর নিঃশ্বাস নিয়ে তাতে চাপ দেয়। ইঞ্জিনের গর্জন যেন গভীর অরণ্যের গর্জনের মতো। সে অন্ধকারের সাথে সাহসী পাড়ি জমাতে চায়। ফিওনা অজ্ঞান দেহটি নিরাপদে বসে আছে। সে এখন এক বিপদগ্রস্ত চিত্র। অন্ধকারের পথ ধরে গাড়ি চলতে থাকে, সেখানে প্রতিটি পাকা ঘনিষ্ঠ মনে করিয়ে দেয় একটি নতুন অধ্যায়ের কথা। জ্যাসপারের অঙ্গীকার, ফিওনার বন্দি করা, তার অজানা পথে নিয়ে যাওয়া। সেখানে এক নতুন বন্দি জীবন, এক নতুন লক্ষ্য তাকে অপেক্ষা করছে। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।